পুনশ্চ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে রবীন্দ্র সাহিত্যে যে আধুনিকতার সূত্রপাত হয়, সেই আধুনিকতাকে পরিপুষ্টতা দান করে সুজলা সুফলা শস্য শ্যামলা করে উত্তর আধুনিকতায় পৌঁছে দেন নির্জনতার কবি, জীবনবোধের কবি, কবি জীবনানন্দ দাশ। তার রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবীর মতো কাব্যের ডালি সাজিয়ে তিনি বাংলা সাহিত্যকে এক অনন্য মাত্রা দিয়েছিলেন। বঙ্গ প্রকৃতির এত রূপ ও লাবণ্য এর আগে বোধহয় এত সুন্দর করে সজীব করে পাঠক হৃদয়ে কেউ অঙ্কন করেননি। বাংলার প্রত্যেকটি উপকরণকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে এনে তিনি তার কবিতায় প্রতিস্থাপন করেন। তার মতো এইভাবে উপমার প্রয়োগ বোধহয় তার পূর্বে আর কোনো কবি তেমন ভাবে দেননি, সার্থকভাবে বাংলা সাহিত্যে রূপদান করতে পারেননি। আমরা এই নাটোরের বনলতা সেনের জন্মদাতা জীবনানন্দ দাশের শিকার কবিতাটি দুটো পর্বে আলোচনা করেছি। এই পর্বটা দ্বিতীয় পর্ব। এর আগের পর্বেও আমি এই প্রথম ভোর, শিকার কবিতায় যে প্রথম ভোর, সেই ভোর নিয়ে আলোচনা করেছি। বঙ্গ প্রকৃতির যে রূপ লাবণ্য জীবনানন্দ দাশ এঁকেছেন শিকার কবিতায়, সেটা আলোচনা করেছি। আজ এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় ভোরে সেই চিত্রটা পুরোপুরি ট্র্যাজেডির মতো ঘুরে গিয়ে একটা বিয়োগান্তক নাটকের মতো পরিণতি লাভ করেছে, এবং সেখানে যে মানুষের নির্মমতা, অমানবিকতা পরিস্ফুট হয়েছে, সেটা এই পর্বে আলোচনা করব। এই পর্বটা পুরোটা দেখলে আশা করি তোমাদের কাছে এই শিকার কবিতাটা সুস্পষ্ট হয়ে উঠবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের পরামর্শ দিও দেখার জন্য, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশের নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের হাতের মুঠোর মধ্যে পৌঁছাতে পারে। জীবনানন্দ দাশের এই শিকার কবিতাটি নেওয়া হয়েছে তার বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে, এবং এই কবিতাটিকে আমরা দেখি দুটো ভোর। এই দুটো ভোর শব্দটাকে তিনি আলাদা পংক্তিতে প্রতিস্থাপন করেছেন। মানে এই কবিতাটাকে আমরা যদি ভালোভাবে দেখি তাহলে দুটো পর্বে আমরা ভাগ করতে পারি, এবং সেই দুটো পর্বের প্রথমেই তিনি আলাদা পংক্তিতে প্রতিস্থাপন করেছেন এই ভোর শব্দটাকে। অর্থাৎ কবি কোথাও যেন এই ভোর শব্দটাকে বেশি মাত্রায় ব্যঞ্জনাময় করে তুলেছেন, ভোর শব্দটাকে বেশি মাত্রায় গুরুত্ব দিতে চেয়েছেন। এবং প্রথম পর্বের এই ভোর শব্দটা কেন তিনি ব্যবহার করেছেন সেটা আমি আগের পর্বে আলোচনা করেছি। অর্থাৎ প্রথম পর্বে ভোর শব্দটাকে আলাদা পংক্তিতে বসিয়ে তিনি দেখাতে চেয়েছেন যে বঙ্গ প্রকৃতির অপরূপ রূপ লাবণ্য। অর্থাৎ প্রথম ভোরের মধ্য দিয়ে বঙ্গ প্রকৃতি তার অপরূপ সাজে পাঠক হৃদয়ে কিভাবে উপস্থাপিত হয়েছেন, এবং পাঠকের কাছে কিভাবে বঙ্গ প্রকৃতি তার অপরূপ রূপ ডালি নিয়ে সজ্জিত হয়েছেন, দাঁড়িয়েছেন, সেটা আমি আগের পর্বে আলোচনা করেছি। এই পর্বে আলোচনা করব দ্বিতীয় ভোর। দ্বিতীয় ভোরটাকেও কবি কি করেছেন, আলাদা পংক্তিতে প্রতিস্থাপন করেছেন, এবং এই ভোরের মধ্য দিয়ে ঠিক যতটা বঙ্গ প্রকৃতির সৌন্দর্যতাকে জীবনানন্দ আমাদের কাছে পরিস্ফুটন করেছেন, ঠিক ততটাই নির্মমভাবে আমাদের কাছে এই ভোর শব্দটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ দ্বিতীয় ভোর শব্দটার মধ্য দিয়ে নির্মমতা, মানুষের নির্মমতা, অমানবিকতা, নির্লজ্জতা, অমানসিকতাকে কবি যেন গুরুত্ব দিয়েছেন বেশি করে, এবং এই ভোর একটা জীবনের অন্য মাত্রাকে আমাদের কাছে তুলে ধরেছে। অর্থাৎ মানুষের যে নির্লজ্জতা, সেই নির্লজ্জতাকে জীবনানন্দ দ্বিতীয় ভোরের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। কবি বলছেন, ভোর সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। কে? একটা হরিণ। এই যে দ্বিতীয় ভোর, এই দ্বিতীয় ভোরটা শুরু সূত্রপাত হয়েছে। অর্থাৎ প্রথম ভোরের মধ্য দিয়ে বঙ্গ প্রকৃতির অপরূপ রূপ লাবণ্য পরিস্ফুট হয়েছে, আর দ্বিতীয় ভোরের মধ্য দিয়ে আবার যেন কবি পিকচারাইজেশন করেছেন, আমাদের কাছে প্রতিচ্ছবির মতো তুলে ধরেছেন যে সেই ভোর হতেই দেখা যাচ্ছে একটা হরিণ ছুটে ছুটে আসছে, এবং সে নিজেকে বাঁচিয়েছে কার হাত থেকে? চিতাবাগিনীর হাত থেকে। সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে। আমরা জানি পৃথিবীর সব থেকে দ্রুততম যেটা দৌড়য়, যে
জন্তু বা প্রাণী, সেটা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ হচ্ছে সব থেকে দ্রুততম দৌড়ানোর পশু, এবং সেই চিতাবাঘের হাত থেকে হরিণ নিজেকে রক্ষা করেছে। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে, অর্থাৎ সারা রাত ধরে সে কি করেছে, দৌড় দিয়েছে নিজের প্রাণকে বাঁচানোর জন্য। এই প্রাণকে বাঁচানোর জন্য চিতাবাঘিনীর হাতে যখন সে পড়েছে, সারা রাত ধরে তার জীবনে একটা তমসা এসে গেছে, একটা অন্ধকার এসে গেছে। তার প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে তার মনে হয়েছে যেন এই চিতাবাঘিনীর হাতেই আমার প্রাণ গেল। সারা রাত ধরে ছুটতে ছুটতে সে নিজেকে বাঁচাতে পেরেছে, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে। কেন বাঁচিয়ে বাঁচিয়ে বলেছেন? কারণটা হচ্ছে যে প্রতি মুহূর্তে এমন একটা মুহূর্তে এসছে যেন চিতাবাঘিনী এখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সে সেই মুহূর্ত থেকে নিজেকে আবার বাঁচাতে পেরেছে। আবার কিছুটা দৌড়ের পরে দেখা যাচ্ছে আবার হয়তো চিতাবাঘিনী তার কাছে মুহূর্তের মধ্যে জমের মতো উপস্থিত হয়েছে, কিন্তু সেখানেও সে কি করেছে, নিজেকে বাঁচাতে পেরেছে। এইভাবে সে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে সে নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে, অর্থাৎ জমের হাত থেকে যেন নিজেকে বাঁচাতে পেরেছে। সেই বাঁচিয়ে বাঁচিয়ে কোথায় আসছে? নক্ষত্রহীন। নক্ষত্রহীন আমি আগের পর্বে আলোচনা করছি, অর্থাৎ কবি দেখিয়েছেন আগের পর্বে, যে ভোরের আকাশে একটি মাত্র তারা জেগে রয়েছে। সেই তারা কি? শুকতারা। শুকতারা, অর্থাৎ ভোরের আকাশে একটা তারা জেগে আছে। আর এখানে বলেছেন নক্ষত্রহীন, মানে সেখানে যেন কোনো নক্ষত্র নেই, নক্ষত্র পতন হয়েছে। এই নক্ষত্র পতনের মধ্য দিয়ে আবার যেন দেখানো হচ্ছে যে জীবনের যেন শেষ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবনের পতন ঘটছে। কিন্তু সেই জীবন শেষ হওয়ার মুহূর্তেও সে যেন নিজেকে বাঁচাতে পেরেছে। মেহগনির মতো অন্ধকার। কবি কি অপরূপ সুন্দরভাবে আগের বারে উপমাগুলোকে ব্যবহার করার আমি দেখিয়েছি, যে জীবনানন্দের লেখনীর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই উপমা প্রয়োগ। তিনি এত সুন্দর করে এই উপমাগুলোকে কবিতার মধ্যে প্রতিস্থাপন করেন, কবিতার মধ্যে ইনপুট করেন, বসান, ব্যবহার করেন, প্রয়োগ করেন, যেটা অবিস্মরণীয়, যেটা অন্য কবির ক্ষেত্রে আমরা ততটা লক্ষণীয় বা লক্ষ্য করিনি। এইখানে বলছেন মেহগনির মতো অন্ধকার। অন্ধকার কেমন? আগের বারে যেমন বলেছিলাম যে আকাশের রং, প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম যে কবি বলছেন আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের মতো নীল, কোমল নীল, শুধু নীল নয়, নরম নীল। আবার সেখানে তিনি বলেছেন যে এই যে আকাশের তারাটা, তার ঝিমুনি ভাবকে বলেছেন গোধূলি মদির মেয়েটির মতো, অর্থাৎ বাসর ঘরে নববধূ, নববিবাহিতা বধূর ঘুমের মতো তার যে সারা রাত যে জেগে রয়েছে, তার ঢুলু ঢুলু চোখ, সেই ঢুলু ঢুলু চোখের ঝিমুনি ভাবের মতো ভোরের আকাশের তারাটা জেগে রয়েছে। আবার কখনো তিনি সেই ক্লিওপেট্রা এবং অ্যান্টনিওর কাহিনী টেনে এনে তুলে ধরেছেন, যে মদের গ্লাসে ক্লিওপেট্রা যেমন কাহিনী রয়েছে, আমি আগের পর্বে আলোচনা করেছি। ক্লিওপেট্রা তার বুকের মুখটা যখন ওই নীল মদের অ্যান্টনিওর মদের গ্লাসে ঢেলে দিয়েছিলেন, এবং সেই মুখটা গলে যে জলের উজ্জ্বলতা বেড়েছিল, সেই জলের অর্থাৎ মদের উজ্জ্বলতা বেড়েছিল, সেই মদের উজ্জ্বলতার মতো আকাশের তারাটাও কিন্তু উজ্জ্বল ছিল। ঠিক তেমনি এখানে উপমা প্রয়োগ করেছেন অন্ধকার। কেমন অন্ধকার? মেহগনির মতো অন্ধকার, অর্থাৎ মেহগনির মতো অন্ধকার এখানে উপমা প্রয়োগ করা হয়েছে। অন্ধকারে সুন্দরীর বন থেকে, সুন্দরবন, এই যে আমাদের যে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন আছে, সেই সুন্দরবন একটা ম্যানগ্রোভ অরণ্য। কেন তার নাম সুন্দরবন হয়েছে? কারণ সুন্দরী গাছের প্রাধান্য বেশি বলে সেটাকে বলা হয় সুন্দরবন। সেই সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, অর্থাৎ অর্জুন গাছের যে বন, সেই অর্জুনের বনে ঘুরে ঘুরে, অর্থাৎ একটা বন থেকে আরেকটা বন, আরেকটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গল, সে শুধু নিজেকে বাঁচানোর জন্য, বাঁচানোর তাগিদে সে ছুটেই চলেছে, ছুটেই চলেছে। আর তার পিছনে ধাবিত হচ্ছে জমের মতো চিতাবাঘিনী। সেই চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে করে সে বাঁচিয়ে বাঁচিয়ে হরিণটা ছুটছে। এমনই একটা ট্র্যাজেডিজনক ভোরের সূত্রপাত শুরু হয়েছে বা ভোরের সূত্রপাত ঘটেছে এই কবিতার দ্বিতীয় পর্বে, এবং জীবনানন্দ দেখিয়েছেন এইভাবেই জীবনের ট্র্যাজেডি আনার জন্য এই নতুন ভোরের সূত্রপাত হয়েছে। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে ওই হরিণটা কেমন? সুন্দর বাদামি রঙের, অর্থাৎ হরিণের যে রং সেটাকে বাদামি বলা হয়। বাদামি রঙের হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোরের জন্য? যে ভোরটা হলে সে ভেবেছে আর চিতাবাঘিনী তাকে আর তাড়া করবে না। এই ভোরের আরেকটা অর্থ আছে। এই ভোর যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে, এই ভোর যে তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, এটা হরিণ বুঝতে পারেনি।
হরিণ ভেবেছিল সারা রাত ধরে, অর্থাৎ তমসার মধ্যে, অন্ধকারের মধ্যে সে নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে যখন ছুটছে, সে ভেবেছে দিনের আলো ফুটলেই আমি কিন্তু বাঁচতে পারবো। আসলে এই দিনের আলো কি, এই ভোর কি, জীবনের আশা। অর্থাৎ তার মধ্যে, তার হৃদয়ের মধ্যে যেন ক্ষণিক আশা জাগরিত হচ্ছে, যখনই ভোর হবে, নতুন সূর্যের উদয় হবে, অর্থাৎ তখনই আমার জীবনটা বাঁচবে। অর্থাৎ প্রত্যেক মানুষই তো স্বপ্ন দেখে, এই স্বপ্নের প্রতীক হচ্ছে এই ভোর। এই হৃদয়ের যে ক্ষণিক আশা, এই ক্ষণিক আশা হচ্ছে ভোর। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোরের জন্য? নিজের জীবনের ক্ষণিক আশা, নিজের জীবনের বাঁচার যে আশা, সেই আশাটার জন্য সে এই ভোরের প্রার্থনা করছিল। সে কোন ভোরের অপেক্ষা করছিল? অনন্ত অন্ধকার সরে গিয়ে তার জীবন রক্ষা পাবে চিতাবাঘিনীর হাত থেকে। তার এই যে স্বপ্ন, এই স্বপ্ন হচ্ছে তার জীবনের ভোর। এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত যেটা দেখতে পাই এই কবিতাটা পড়লে, এই ভোর যে তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে। এই ভোরের পর চিতাবাঘিনীর হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারলেও নির্দয়, নিষ্ঠুর, নির্লজ্জ, অমানসিক, অমানবিক মানুষের হাত থেকে সে যে বাঁচাতে পারবে না নিজেকে, সেটা সে কি করে জানবে? যাই হোক, সে বলছে, কবি বলছেন এখানে যে সেই হরিণ যেন এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কারণ ভোরটা এলেই তার জীবনটা বাঁচবে। ভোরটা এলেই এই যমের হাত থেকে, অর্থাৎ চিতাবাঘিনীর হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসেছে সে কে? এই হরিণ, যে সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে জীবনটাকে রক্ষা করতে পেরেছে। এবং সে কি করেছে? এই ভোরের আলোয় নেমে এসেছে। এই ভোরের আলো অর্থাৎ নতুন সূর্যোদয়ের মাধ্যমে, যে গোটা পৃথিবী সূর্য স্নাত হয়েছে নরম রোদের মাধ্যমে, সেই রোদে সে নেমে এসেছে জীবনের ক্ষীণ আশা নিয়ে, যে সে বাঁচতে পেরেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে কেমন ঘাস খাচ্ছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ। এই যে সুন্দর উপমা, একদম চমৎকার উপমা, এইভাবে উপমাগুলোর প্রয়োগ অবিস্মরণীয়, এইগুলো কি লক্ষ্য রাখার মতো। আমরা এর আগের পর্বে দেখেছি কবি পেয়ারা এবং নোনার সবুজতাকে তুলনা করছেন টিয়ার পালকের সঙ্গে। আবার এখানে ওই যে হরিণটা সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাকে তুলনা করেছেন কচি বাতাবি লেবুর সঙ্গে। এই কচি বাতাবি লেবুর যেমন সবুজতা, সেই রকম গাঢ় সবুজ এই কচি সবুজ ঘাসগুলো। আর কি, এই ঘাসের যে সুগন্ধি, সেটা ওই বাতাবি লেবুর মতো। কচি বাতাবি লেবু যখন গাছে ধরে, সেই বাতাবি লেবুর একটা সুগন্ধি গোটা ঘর ম ম করে তোলে, সেই স্থানটাকে ম ম করে সেই সুগন্ধিতে। ঠিক সেই রকম কচি বাতাবি লেবুর মতো ঘাসের সুগন্ধিতে খাচ্ছে কে? সেই ঘাসটা খাচ্ছে এই হরিণ, যে চিতাবাঘিনীর হাত থেকে সারা রাত নিজেকে বাঁচাতে পেরেছে। সেই জন্য কবি বলেছেন কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার জীবনের একটা উৎফুল্ল, তার জীবনের একটা আনন্দ বয়ে এসেছে, কারণ তার যে জীবনের অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছিল, সে সেই অন্তিম লগ্ন থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। যে পশু, হিংস্র পশু, সেই চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। নিজেকে বাঁচাতে পারার পর তার যে উৎসাহ, তার যে আনন্দ, সেই আনন্দে সে সবুজ ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সে কি করলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর যে তীক্ষ্ণ এবং শীতল ঢেউ, সেই শীতলতার সঙ্গে নিজের প্রাণকেও যেন শীতল করার জন্য, যে উদ্বেগ এতক্ষণ ধরে সারা রাত ধরে তার প্রাণের মধ্যে যে উদ্বেগ ছিল, ভয় ছিল, সেই ভয় উদ্বেগ কাটানোর জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। নদীর ঢেউটাও ঠিক তেমনি তীক্ষ্ণ শীতল, তীব্র শীতল নয়, এখানে বলেছেন তীক্ষ্ণ শীতল। তীক্ষ্ণ কখন ব্যবহার করা হয়? সাধারণত ধারালো, সেই শব্দের অর্থে তীক্ষ্ণ ব্যবহার করা হয়। তাহলে ধারালো শীত নয়, এখানে যে শীতের কথা বলা হচ্ছে সেটা তীক্ষ্ণ, কিন্তু সেটা তার মনের যে বাসনা, সেই মনের তীব্র বাসনা, তীক্ষ্ণ বাসনা, তার যে মনের উদ্যমতা, সেই উদ্যমতাকে প্রকাশ করার জন্য কবি এখানে বলেছেন তীক্ষ্ণ শীতল ঢেউয়ে। আর একদিকে কি? আর একদিকে এই যে তার এতক্ষণ ধরে যে মনের মধ্যে শঙ্কা, আশঙ্কা, ভয়,
উদ্বেগ তার মনের মধ্যে ছিল এবং সেই উদ্বেগ নিয়ে, আশঙ্কা নিয়ে, ভয় নিয়ে এতক্ষণ ধরে সারা রাত ধরে যে সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিচ্ছিল এবং শেষ পর্যন্ত বাঁচাতে পেরেছে, তারপরে সে সেই শীতল ঢেউয়ের মতোই সে শীতল হয়েছে এবং নদীর শীতল ঢেউয়ে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। আর কি, সে নদীর জলে নামলো কিসের জন্য? নামলো ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে, ঘুমহীন সারা রাত ধরে সে তো জেগে জেগে ছুটেছে। আমি প্রথম পর্বে একই শব্দগুলোর মধ্যে কবি ওলট পালট করেছেন, একই শব্দ চয়ন করেছেন, একদিকে প্রকৃতি, বঙ্গ প্রকৃতি, আর একদিকে প্রাণের যে উৎকণ্ঠা, প্রাণ বাঁচানোর যে উৎকণ্ঠা, যে উদ্বেগ। এখানে বলেছেন ওইখানে গোধূলি মোদির মেয়েটিও সারা রাত ঘুমোতে পারেনি, কিন্তু তার মধ্যে একটা আনন্দ ছিল। অর্থাৎ নববিবাহিতা বধূ বাসর ঘরে যখন সারা রাত জেগে রয়েছে, তার মধ্যে একটা আনন্দ রয়েছে। সেই আনন্দর পর ভোর রাতে তার মধ্যে যে ঝিমুনি ভাব এসছে, ঢুলুনি অর্থাৎ ঢুল ভাব এসছে, সেই ভাবের সঙ্গে তার আকাশে তারাকে তুলনা করা হয়েছে। আর এখানেও হরিণটাও ঘুমহীন অবস্থায় রয়েছে, কিন্তু তার এই ঘুমহীন কেন? উদ্বেগের ঘুমহীন। তার এই ঘুমহীন কেন? সে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে চলেছে। একদিকে আনন্দ, প্রথম পর্বে আনন্দ ঘুমহীন অবস্থা, আর দ্বিতীয় পর্বে ঘুমহীন অবস্থা হচ্ছে উদ্বেগ। সেই ঘুমহীন ক্লান্ত সারা রাত ধরে দৌড়েছে, সেই দৌড়ানোর ফলে নিজেকে বাঁচানোর জন্য যে আত্মরক্ষার্থে যে দৌড়, সেই দৌড়ানোর জন্য সে ক্লান্ত হয়ে পড়েছে। আর বিহ্বল কেন? নিজের জীবনকে সে বাঁচাতে পেরেছে। অর্থাৎ দুঃখের পর যখন আনন্দ আসে, তখন তো আমরা বিহ্বল হয়ে পড়ি। আমাদের আশঙ্কার পর যখন সেই আশঙ্কার ঘন মেঘ আমাদের জীবন থেকে সরে যায়, যখন ভয়ের মেঘ যখন জীবন থেকে সরে যায়, উদ্বিগ্নতার মেঘ যখন জীবন থেকে সরে যায়, তখন তো আমাদের জীবনে আনন্দ আসে। সেই যে আনন্দ, সেটা তো বিহ্বল। তাহলে এই জন্য বলেছেন ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। তার শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহ্বল, সেই শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ। স্রোত কি? নদীর স্রোত। স্রোত বয়ে যায়, সে তার আপন ছন্দে বয়ে যায়, আপন বেগে, আপন ইচ্ছায় সে বেগে বয়ে যায়। সেই রকম স্রোতের মতো একটা আবেগ নিজের জীবনে প্রবাহিত করার জন্য, তার নিজের জীবনে একটা স্রোতের ছোঁয়া লাগানোর জন্য সে কি করেছে? নদীর মধ্যে অবগাহন করতে নেমেছে, অর্থাৎ নদীতে স্নান করতে নেমেছে। নদীর স্রোতের সঙ্গে তার জীবনের একটা মিল ঘটানোর জন্য, এবং এই যে ক্লান্ত ঘুমহীন বিহ্বল শরীরটার মধ্যে যে গতিহীনতা হয়ে পড়েছে, ছন্দ পতন ঘটেছে, সেই গতিময় করার জন্য, আবার নিজের জীবনকে আপন ছন্দে বয়ে নিয়ে যাওয়ার জন্য সে কি করলো? নদীর স্রোতে নেমেছে, নদীর স্রোতে অবগাহন করতে নেমেছে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। আর কি? অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু, কুঞ্চিত মানে কোঁচকানো, আর জরায়ু হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় ছেড়ে অন্ধকার, এখানে কবি পূর্বের অর্থাৎ ভোরের সূর্য ওঠার আগের চিত্রকে বলছেন কি? অন্ধকার হিম কুঞ্চিত জরায়ু। অর্থাৎ যখন অন্ধকার থাকে, সূর্য যখন ওঠে তখন দিনের তাপমাত্রা বাড়তে থাকে, কিন্তু সূর্য যখন অস্ত যায় অন্ধকার, তখন আবার শীতলতা নেমে আসে। এই জন্য অন্ধকারকে, এই অন্ধকারের শীতলতাকে বোঝানোর জন্য তিনি বলেছেন অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে। অর্থাৎ সূর্য যখন উঠছে, সেই যেন অন্ধকার, এই অন্ধকারটা যেন একটা গর্ভাশয়, সেই গর্ভাশয় ছেড়ে সূর্য যেন উঠছে। সেই জন্য এখানে বলেছেন অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। অর্থাৎ গর্ভাশয় থেকে যেমন রৌদ্র তার গোটা সূর্য স্নাত আলোয়, রৌদ্র তার আলোয় গোটা পৃথিবীকে সূর্য স্নাত করে তোলে, ঠিক তেমনি গর্ভাশয় ভেদ করে যেন এই নতুন রবির উদয় হচ্ছে। সেই জন্য এখানে বলেছেন অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। আর ভোরের রৌদ্র কেমন? নরম, এবং গোটা পৃথিবীকে সে সোনালী আভায় ভরিয়ে তোলে। এইখানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজেও এইরকমই একটা সূর্যের ওঠার অর্থাৎ সোনালী রৌদ্র যেন একটা পোশাক পরিহিত হয়েছে লন্ডন শহর। সেখানে যেমন বলা হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলেছিলেন তার কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায়, ঠিক তেমনি সেটা যদিও অন্য প্রসঙ্গ, কিন্তু ওই রকমই একটা নরম সোনালী পোশাক যেন পরিহিত রয়েছে এই বঙ্গ প্রকৃতি। সেই ভোরের রৌদ্রের মধ্যে একটা উল্লাস পাওয়ার জন্য
হরিণও এই নদীর স্রোতে নেমেছে একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য, একটা আনন্দ, যেন সে গোটা পৃথিবীকে জানিয়ে দিতে চায় যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে সে নিজেকে বাঁচাতে পেরেছে, কোন একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সে নিজেকে উদ্ধার করতে পেরেছে। সারা রাতের যে দৌড়, সারা রাতের আত্মরক্ষার্থে সে যে প্রাণপণে দৌড়েছে এবং নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সুন্দরীর বন থেকে কখনো অর্জুনের বনে, আবার কখনো সুন্দরীর বনে, এইভাবে নিজেকে যে দৌড়ে দৌড়ে একটা জঙ্গলের পর আর একটা জঙ্গল, একটা জঙ্গলের পর আর একটা জঙ্গল দৌড়ে দৌড়ে সে যে নিজেকে বাঁচাতে পেরেছে, তার যে উল্লাস সেটা যেন গোটা পৃথিবীকে সে জানানোর জন্য এবং নদীর স্রোতের মতো জীবনটাকে একটা গতিময় করার জন্য, যে ছন্দ পতন ঘটেছে সেই ছন্দ আবার ফিরিয়ে আনার জন্য সে যেন নদীতে নেমেছে অবগাহন করতে এবং এই উল্লাস পাওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। আর কি? নীল আকাশের মতো, অর্থাৎ আকাশটা কেমন? নীল, সেই গাঢ় নীল আকাশের মতো, নিচে সূর্যের সোনার বর্ষার মতো, সূর্যের আলোকে কি বলা হয়েছে? সোনার বর্ষা, সেই সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দেবার জন্য। আর কি? সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে, অর্থাৎ এই হরিণ সে তার বীরত্বকে প্রকাশ করতে চাইছে হরিণীদের মধ্যে। আমরা যেমন তিমি মাছের গল্প জানি, তিমি মাছেরও নাকি স্বয়ংবর সভা হয়। কিরকম? নারী তিমি মাছ সে থাকে এবং তার চারিদিকে এই পুরুষ তিমিগুলো আসে এবং তারা এই যে তিমি মাছ যে জল উপরে ফোয়ারার মতো ছড়ে, ওইগুলো পুরুষ তিমি। এই ফোয়ারাটা যার যত সুন্দর হবে এবং যত উঁচুতে উঠবে, সেই স্ত্রী তিমিটা তাকে নাকি পছন্দ করে এবং এইভাবে তাদের একটা সম্পর্ক স্থাপন হয়। সেখানে যে এই যে তিমি মাছ, অজস্র পুরুষ তিমি সেখানে জড়ো হয় এবং তাদের বীরত্ব প্রকাশ করে, ঠিক তেমনি এখানেও যেন সেই হরিণ তার যে বীরত্ব, সে হরিণীদের কাছে চমকে দেওয়ার জন্য তার গল্প বলবে যে সারা রাত ধরে সে কিভাবে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, সে যে বীর, সেইটা চমকে দেওয়ার জন্য যেন হরিণীদের পর হরিণীকে, একটা হরিণীর পর আর একটা হরিণীকে চমকে দেওয়ার জন্য সে আর একটা নদীর স্রোতে নামছে। কেন? নিজের শরীরটাকে গতিময় করার জন্য এবং তার যে এই যে অপূর্ব বীর গাথা, এই যে বীরের গল্প, এই গল্পটাকে শোনানোর জন্য সে কি করছে? নদীতে নিজেকে স্নান করে নতুন ভাবে, নতুন রূপে হরিণীদের কাছে আসতে চাইছে। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাবড়ির মতো লাল, বিয়োগান্তক জায়গা। কবি এতক্ষণ ধরে প্রথম পর্বে যেমন বঙ্গ প্রকৃতির একটা অপরূপ শোভা এঁকেছেন, দ্বিতীয় পর্বের প্রথম জায়গায়, প্রথম দিকটায় যেমন তিনি একটা বীরত্বের প্রকাশ করেছেন, হরিণ কিভাবে নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা করে 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 গেছে, তারপরেই শুরু হয়েছে বিয়োগান্তক জায়গাটা। অর্থাৎ এখানেই কবিতার যেন একটা ট্র্যাজেডি, এইখানেই কবিতা যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। একটা অদ্ভুত শব্দ, কবি বলেননি কিসের শব্দ, কিন্তু আমরা জানি শিকারীদের গুলির শব্দ। কাকে বধ করেছে? হরিণীকে। যে হরিণ আমার এতক্ষণ ধরে চিতাবাঘিনীর হাত থেকে আমরা দেখতে পাচ্ছি নিজেকে রক্ষা করতে পেরেছে, সে কিন্তু এই নিষ্ঠুর পাশবিক মানুষের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারল না। একটা অদ্ভুত শব্দ, যে শব্দটা অদ্ভুত কেন বলা হয়েছে তার কারণ সেটা কল্পনা করা যায় না। অদ্ভুত তাকেই বলছি যেটাকে আমরা আমাদের মধ্যে বিস্ময় জাগায়, আমাদের কাছে কল্পনাতীত হয়ে যায়, সেটাকে আমরা অদ্ভুত বলবো। যেটা স্বাভাবিক সেটা নয়, একটা অদ্ভুত, এটা তো আমাদের হওয়ার কথা নয়। অর্থাৎ কবি এতক্ষণ ধরে হরিণটা যেন এটাই ভাবছে, শুধু কবি নন, হরিণটাও যেন এতক্ষণ ধরে এটাই ভাবছে যেটা এটা তো হওয়ার কথা নয়। এতক্ষণ ধরে সে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, আত্মরক্ষা করতে পেরেছে, তারপরে তো এই ঘটনা ঘটার কথা নয়, এটা তো সম্ভব নয়। এই যে অসম্ভবতা, এই যে অসম্ভব পরিস্থিতির সৃষ্টি, এই জন্যই কবি হঠাৎ করে এখানে বলছেন একটা অদ্ভুত শব্দ, অর্থাৎ যে শব্দটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমরা জানি হরিণটা বেঁচে যেত। এইটাই তো কবিতার পরিণতি, চরম পরিণতি। এইখানেই যেন পাঠককে কবি টেনে এনেছেন যে তোমরা যেটা ভাবছো সেটা নয়। অর্থাৎ আমরা জানি একটা কবিতা যখন এই হরিণটা এসে গেল, সে বেঁচে বেঁচে এলো, সেখানেই কবিতা হয়তো শেষ হয়ে যেত,
কিন্তু হঠাৎ করে কবি আবার এটাকে ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে বলছেন একটা অদ্ভুত শব্দ। এই অদ্ভুতের মধ্যে আমাদের বোঝানো হচ্ছে যে সেটা কাঙ্ক্ষিত নয়। সেই শব্দটা আমাদের কানে যেন উৎকট লাগছে, সেই শব্দটা আমাদের কাছে যেন মনে হচ্ছে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কোথাও বলেননি তিনি হরিণটাকে মারা হয়েছে, কিন্তু আমাদের কল্পনায় সেটা জেগেছে। আমরা এই কল্পনা, আমাদের কল্পনায় সেটা ধরা পড়ে গেল যে হরিণটা বধ হয়েছে। হরিণের রক্ত গোটা নদীর জলকে, যে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নেমেছিল, যে নদীর স্রোতে নিজের জীবনকে গতিময় করার জন্য সে নদীর স্রোতে নেমেছিল, নদীর স্রোতের মতো জীবনকে গতিময় করতে চেয়েছিল, ছন্দযুক্ত করতে চেয়েছিল, আপন ছন্দে নিজের জীবনকে প্রবাহিত করতে চেয়েছিল, সেই নদীর জলই ওই হরিণের রক্তে লাল হয়ে গেল। কার মতো? মচকা ফুলের মতো। সেই জন্য বলেছেন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, আবার আগুন জ্বলল। একটা আগুন জ্বলেছিল কারা? দেশওয়ালিরা, গ্রামের মানুষরা। তারা ওম পাওয়ার জন্য, শীতে নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য, উষ্ণ করার জন্য তারা আগুন জ্বেলেছিল। আর দ্বিতীয় আগুনটা কি? সেখানে মানুষ তার প্রশান্তি পাওয়ার জন্য, শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বাললো। আর দ্বিতীয় আগুন জ্বলেছে কিসের জন্য? রসনা তৃপ্তির জন্য। মানুষের লোভ লালসা যে রসনা, সেই রসনা তৃপ্তির জন্য আবার আগুন জ্বলল। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, আর সেই আগুনে সেকা হরিণের মাংস তৈরি হয়ে এলো। তাহলে আগুনটা কেন জ্বললো আবার? হরিণের মাংসটা তৈরি করার জন্য। তাহলে প্রথম আগুন জ্বলেছে মানুষ শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেকে রক্ষা পাওয়ার জন্য। আর দ্বিতীয় আগুন জ্বললো কিসের জন্য? মানুষ তার নিজের রসনা তৃপ্তির জন্য, নিজের লোভের তৃপ্তির। এই আগুন হচ্ছে নিজের লোভের তৃপ্তির আগুন, মানুষের লোভের তৃপ্তির আগুন। লোভানল, ওই যে বলা হয় লোভানল, সেই লোভানল, রসানল, অর্থাৎ যে রসনা, সেই রসনার যে আগুন, সেই আগুনটা আবার জ্বলল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। এত সুন্দর মাংস রান্না, হরিণের মাংস। যে হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে, অর্থাৎ পশুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো, সেই চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা করতে পারলেও মানুষ সভ্য জাত, কিন্তু সেই সভ্য জাতের হাত থেকে হরিণ নিজেকে রক্ষা করতে পারলো না। মানুষ নাকি এই পশুদের রক্ষা করে, বাস্তুতন্ত্র তাদের নির্মাণ, বাস্তুতন্ত্রের সংজ্ঞা, তারা নাকি বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য তারা নাকি নিজের কাঁধে সেই দায়িত্ব পালন করে নিয়েছেন, সেই দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে, গোটা পৃথিবীকে সুজলা সুফলা সুন্দর করে রাখার জন্য। অথচ সেই মানুষ নিজের রসানল তৃপ্তির জন্য কি করলো? হরিণকে বধ করলো। চিতাবাঘিনী তাকে রক্ষা করতে, তাকে ছেড়ে দিতে পেরেছে, কিন্তু মানুষ তাকে ছাড়েনি। অর্থাৎ মানুষের লোভ, মানুষের হাত যখন পৌঁছায় তাকে গ্রাস করেই তবে ছাড়ে। মানুষের হাত কখনো গ্রাস থেকে সরে আসে না। সে যখন মনে করে তার অধঃপতন ঘটাবে, তার ঘটাবেই অধঃপতন। তাকে সেখানে পশুর থেকেও নির্লজ্জ অবস্থায় তাকে দাঁড় করানো যায়। অর্থাৎ একটা পশুর মধ্যে তার মানবিকতাও থাকলেও, মানসিকতা থাকলেও মানুষের মধ্যে নেই। মানুষ যেখানে ধ্বংস করতে চাইবে, তার হাত সেখানে ধ্বংস করবেই করবে। তাহলে এখানে বলেছে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। তারা আনন্দে গল্প করে চলেছে। যে হরিণটার আনন্দ করার কথা, যে হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তার উল্লাস পাওয়ার কথা, সে বিহ্বল হয়ে গিয়েছিল উল্লাসে, তার সেই উল্লাসটা চিরস্থায়ী হলো না, ক্ষণস্থায়ী হয়ে গেল। তাহলে এইখানে মানুষ তাকে হত্যা করে কি করছে? আনন্দ করছে। যেখানে একটা জীবন পাওয়ার পর আনন্দ হয়, সেখানে জীবন ক্ষয়ের পরে আনন্দ তৈরি হয়েছে। তাহলে মানুষ তার কি করছে? সেই মাংস খেতে খেতে যে হরিণটা নিজেকে বাঁচাতে পেরেছিল, হরিণীর পর হরিণীকে চমকে দেওয়ার জন্য সে স্রোতে অবগাহন করছিল নিজের জীবনকে ছন্দময় করার জন্য, সেই হরিণকে মেরে মাংস রান্না করে খেতে খেতে মানুষ তার পুরনো দিনের গল্প বলছে। কেন পুরনো দিনের গল্প? কারণ এটা তো একটা যাযাবর বৃত্তি, আদিম সেই পশুর মতোই আচরণ।
আমরা যখন আদিম যুগে থাকতাম তখন আমরা পশু শিকার করতাম, তখন আমাদের মধ্যে এত মায়া মমতা তৈরি হয়নি, কারণ তখন আমাদের খাবারটাই হচ্ছে পশু শিকার। সেই আদিম দিনের গল্পের কাছে চলে গেছি, কারণ মানুষের আদিম অবস্থা ছিল শিকারী অবস্থা। তখন তারা শিকারী অবস্থায় ছিল, তারা শিকার করত, তারা তখন চাষবাস করতে পারতো না। তাহলে যখন চাষবাস করতে শেখেনি, সেই চাষবাসের পূর্ব অবস্থায় মানুষ ছিল শিকারী। আমরা এখন বর্তমানে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা তো সেই শিকারই রয়ে গেছি। আমরা তো শিকার করতেই ব্যস্ত, পশু শিকার করতে ব্যস্ত। আজও দেখা যায় মাঠে মাঠে এইভাবে পশু পাখিকে হত্যা করছে নিজের আত্মতৃপ্তি করার জন্য, নিজের রসনা তৃপ্তির জন্য। তাহলে এইখানে বলা হয়েছে নক্ষত্রের নিচে, আবার সেই নক্ষত্র এসেছে, উজ্জ্বল চন্দ্রালোকিত যে যিনি আকাশ, সেই আকাশ বা নক্ষত্র খচিত যে আকাশ, সেই নক্ষত্র খচিত আকাশের নিচে বসে তারা ঘাসের বিছানায়, অথচ বলছে ঘাসের বিছানা কেন? তারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতে চায়। তাহলে প্রকৃতির সঙ্গে যখন তুমি একাত্ম হয়ে যেতে চাইছো, তাহলে প্রকৃতির প্রাণকে আবার কেড়ে নিচ্ছ কেন? সেই ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা সেই আদিম যুগে আদিম অবস্থায় তারা কিভাবে কাটাতো, সেই সব পুরনো দিনের গল্প ফেঁদেছে। গল্প ফেঁদে হরিণের মাংস খেতে খেতে তারা গল্প করছে। সিগারেটের ধোঁয়া, আর তার সঙ্গে চলছে কি সিগারেটের ধোঁয়া। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, অর্থাৎ চুলকে আঁচড়ানো, এখানে বলা হয়েছে টেরিকাটা। সুসভ্য শহরের নাগরিক মানুষকে বলা হয়েছে এই টেরিকাটা মানুষ, যারা সুসভ্যভাবে চুলের অর্থাৎ কেশ বিন্যাসের মধ্য দিয়ে থাকে। তাহলে সেই টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। আর কি এলোমেলো কয়েকটা বন্দুক, এদিকে এদিকে এলোমেলো ভাবে বন্দুক পড়ে রয়েছে, কি ওই শিকারীদের। হিম ঠান্ডা অবস্থা রয়েছে, এখন পরিবেশটা ঠান্ডা। কার পরে? একটা মৃত্যুর ঘটনার পর। একটা মৃত্যু, যে ভোর এই মৃত্যু এনে দিল, সেই মৃত্যুর পর মানুষ যেন শীতল হয়েছে। নিস্পন্দ নিরপরাধ ঘুম, এখানে দুটো ঘুমের কথা বলা আছে এই শব্দটার মধ্য দিয়ে। নিরপরাধ ঘুম, এই দুটো শব্দের মধ্যে রয়েছে ব্যঞ্জনা। একদিকে ব্যঞ্জনা, কবি তীব্রভাবে শ্লেষাত্মক ভঙ্গিতে এই শহুরে শিকারী বা মানুষ এই মানুষের শহুরে অবস্থাটাকে বোঝানো হয়েছে, তার যে নির্লজ্জতা, অমানবিকতা, অমানসিকতাকে বোঝানো হয়েছে। নিরপরাধ ঘুম অর্থাৎ নিস্পন্দ, তার মধ্যে কোনো স্পন্দন নেই। নিরপরাধ ঘুম, তার মধ্যে যেন ঘুমের কোনো অপরাধ বোধ যে থাকে, সেই অপরাধ বোধ নেই, সে নিশ্চুপ ভাবে ঘুমাচ্ছে। আর একটা নিরপরাধ ঘুম কার? হরিণের। হরিণ তো জানেন, সে তো নিরপরাধ, তাকে হত্যা করা হয়েছে। সেই নিরপরাধ ঘুম, সেই ঘুমের মধ্য দিয়ে এই কবিতার যেন যবনিকা টানা হয়েছে। তাহলে একদিকে দেখানো হয়েছে কি, একদিকে দেখানো হয়েছে হরিণীর মতো বা হরিণের মতো একটা নিরপরাধ প্রাণীকে, যে নিরপরাধ ভাবে হত্যা হলো এবং তার ঘুম এসে গেল, অর্থাৎ এই ঘুম বলতে তার মৃত্যু, নিরপরাধ ভাবে তাকে মরতে হলো। আর একটা নিরপরাধ ঘুম কাদের বলা হয়েছে? ব্যঞ্জনা, তীব্র শ্লেষাত্মক ভঙ্গিতে বলা হয়েছে যে মানুষগুলো, শিকারী মানুষগুলো যারা হরিণকে হত্যা করেছে, তারা হরিণের মাংস খেয়ে ওইখানেই গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। এইভাবে এই শিকার কবিতায় দুটো যে ভোর, একদিকে ভোর বলতে বঙ্গ প্রকৃতির রূপ বৈচিত্র্য, আর একদিকে ভোর বলতে একটা প্রাণের হত্যা, যে মানুষের নির্মম নির্লজ্জতা, অমানবিকতা, অমানসিকতা, সেটাই এই দ্বিতীয় ভোরের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। এবং দুটো ভোরের মধ্য দিয়ে শিকারকে বোঝানো হয়েছে। প্রথম শিকার, প্রথম ভোরের শিকার হচ্ছে মানুষের মনকে মোহিত করা, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আর দ্বিতীয় শিকার হচ্ছে এই যে একটা প্রাণ কেড়ে নেওয়া। এইভাবে এই কবিতাটা তীব্র শ্লেষাত্মক ভঙ্গিতে ব্যঞ্জনাময় হয়ে উঠেছে আমাদের কাছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।